আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের মাঝে আজকে সেন্টেন্সের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আমরা আগের পর্বে শিখেছিলাম যে আমাদের অর্থ অনুসারে বাক্য কত প্রকার হয়। আজকে আমরা শিখব গঠন অনুসারে বাক্য কত প্রকার হয়ে থাকে। তাহলে আমরা দেখি যে আমাদের গঠন অনুসারে বাক্য 3 প্রকার হয়ে থাকে, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা যদি মিনিংগুলো দেখি, সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমরা সিম্পল সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ডেফিনেশনের দিকে লক্ষ্য করলে দেখি যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এখন একটা বিষয় লক্ষণীয়, যেখানে ফাইনাইট ভার্বটা আসলে কি। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের টেন্সের পরিবর্তন অনুযায়ী সেই ভার্বের রূপের পরিবর্তন ঘটবে এবং সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে সেই বাক্যের রূপের পরিবর্তন ঘটবে, সেই ভার্বের রূপের পরিবর্তন ঘটবে। অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে এমন কোনো ভার্ব আসে যে ভার্ব তার রূপের পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে শি ওয়াজ ইল, এই বাক্যে সে অসুস্থ ছিল। এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে শি এবং ওয়াজটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। এবং এটা কেন ফাইনাইট ভার্ব? কারণ এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এখন এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কিন্তু ওয়াজের এই জায়গাটাতে ইজ হয়ে যাবে। তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই ভার্বটি তার রূপ পরিবর্তন করলো। হি ওয়েন্ট টু স্কুল, এবং সে স্কুলে গিয়েছিল। তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সের একটি এক্সাম্পল। এবং আমরা যদি দেখি এটা কিন্তু একটা সাবজেক্ট, এবং এই যে ওয়েন্ট, এই ওয়েন্টটা কিন্তু গো ভার্বের পাস্ট ফর্ম। এবং এটা কিন্তু যদি এই পুরো সেন্টেন্সটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তর করি তাহলে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের এই ওয়েন ভার্বটা কিন্তু গো হয়ে যাবে। থার্ড এক্সাম্পলের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখি শি টেক্স টি, এই বাক্যটিতে এই যে সাবজেক্ট শি, এরপরে কিন্তু আমাদের টেক্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। এবং আমরা দেখি এখানে টেক্স টি, এটা যদি পাস্ট টেন্সে পরিবর্তন করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে এখানে টেক্সের জায়গায় টুক হয়ে যাবে। তখন কিন্তু আমরা দেখব যে এই ভার্বটি কিন্তু তার রূপের পরিবর্তন করছে, তাহলে আমরা এটাকে ফাইনাইট ভার্ব বলবো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যেখানে কি হবে, যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এর পরের স্টেপটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যে ক্লজ তার অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। এই ক্লজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করতে হবে না। অপরদিকে আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজের দিকে লক্ষ্য করি, যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এমন একটি ক্লজ যেটার অর্থ প্রকাশের জন্য কিন্তু অবশ্যই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করতে হবে। তাহলে চলুন আমরা দেখে আসি আগে যে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটি এবং সাবঅর্ডিনেট ক্লজটা আসলে কেমন। তাহলে এই বাক্যটিতে আমরা যদি দেখি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, এই বাক্যটিতে আমরা খেয়াল করলে দেখি ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই প্রথম ক্লজটি কিন্তু আসলে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি, তাহলে কিন্তু এটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করছে না। তাহলে এটার অর্থ প্রকাশের জন্য কিন্তু অবশ্যই ইউ উইল শাইন ইন লাইফ এটার উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ উইল শাইন ইন লাইফ এইটুকু কিন্তু আসলে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং প্রথম অংশটুকু এটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা একটু উপরের দিকে খেয়াল করি যে আমরা বুঝে গেলাম যে আমাদের প্রিন্সিপাল ক্লজ কী এবং সাবঅর্ডিনেট ক্লজটা কী। আমি পরবর্তীতে ক্লজের উপরে ইনশাআল্লাহ একটা ভিডিও দিব এবং সেখানে খুব সাবলীলভাবে আমি ক্লজগুলো উপস্থাপন করব আপনাদের মাঝে, তখন হয়তো বুঝতে কিছুটা সহজ হবে। তাহলে আমরা দেখি যে আমাদের এই যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সগুলোর প্রত্যেকটিতে আমাদের কিছু না কিছু কনজাংশন থাকবে যেগুলো খুবই কমন হয়ে থাকে। সো আমি স্টুডেন্টদেরকে রিকমেন্ড করব তারা যেন অবশ্যই এই কনজাংশনগুলো
এই সেন্টেন্সের যে গঠন অনুসারে যে প্রকারভেদগুলো আছে এবং এর যে চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়মগুলো, এগুলো শেখার আগে যেন অবশ্যই স্টুডেন্টরা এই কনজাংশনগুলো মুখস্থ করে নেয়। কারণ এই কনজাংশনগুলো মুখস্থ করলে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে আসলে কোনটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে আমরা যদি খেয়াল করি, যেখানে হোয়েন, হুইচ, হোয়ার, হাউ, দো, অলদো, ইভেন, দো, ইফ, ইভেন ইফ, আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, এই কনজাংশনগুলো কিন্তু ব্যবহার হবে। তাহলে এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা যদি তৃতীয় এক্সাম্পলের দিকে যাই, তাহলে আমরা দেখি অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু কলেজ। এখানে কিন্তু দেখুন এই যে প্রথমটাতে কিন্তু ইফ ছিল, এই যে ইফ ছিল এবং পরের বাক্যটিতে কিন্তু অ্যাজ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাক্যটাতেও কিন্তু এই দুটা বাক্য এবং এই যে 3 নাম্বার যে বাক্য আই কুড নট টেক টি বিকজ, এখানে কিন্তু বিকজ আছে। তাহলে আমরা জানি যে আমাদের এই যে কনজাংশনগুলো থাকলে আমরা সেটাকে বুঝতে পারবো যে এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে কনজাংশনগুলো বাদেও কিন্তু আমাদের এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে এগুলো কনজাংশনের ভিতরে দিয়ে দিয়েছি। এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু যখন বাক্যের মধ্যে থাকবে তখন আমরা বুঝবো যে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা যদি তৃতীয় এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখি আই কুড নট টেক টি বিকজ ইট ওয়াজ টু হট। এই বাক্যটিতে আই কুড নট টেক টি, আমি চা খেতে পারিনি। কেন পারোনি? তুমি চা খেতে কেন পারোনি? কারণ চাটি অনেক হট ছিল, গরম ছিল। কারণ এখানে এই বাক্যটাতে তাহলে আমরা দেখি যে প্রিন্সিপাল ক্লজ কোনটা? ইট ওয়াজ টু হট, এটা গরম ছিল। তাহলে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং প্রথম অংশটুকু কিন্তু আমাদের বাক্যের প্রথম অংশটুকু কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আই কুড নট টেক দ্য টি। কারণ এইটুকু কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে না। এই অর্থ প্রকাশের জন্য কিন্তু অবশ্যই এই দ্বিতীয় ক্লজের উপরে নির্ভর করতে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেখানে অর্থ প্রকাশের জন্য যেখানে কি থাকবে, একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে যে শুধু একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এমনটি নয়, এখানে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজের অর্থ প্রকাশের জন্য অবশ্যই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করতে হবে। তাহলে একটা বিষয় আমরা কিন্তু এখানে কমপ্লিটলি শিখে গেলাম যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আসলে কেমন হয়। এখন আমি একটু আগে যেটা রিকমেন্ড করেছি যে ওই কনজাংশনগুলো মুখস্থ করতে হবে, কারণ এই কনজাংশনগুলো মুখস্থ না করলে আমরা কিন্তু যতই ভালো করে বুঝি তারপরে পরীক্ষার হলে যে প্যাচ লেগে যাবে যে আসলে কোনটা কোন ধরনের সেন্টেন্স। কারণ পরীক্ষার হলে কিন্তু সেন্টেন্স আইডেন্টিফিকেশন দেওয়া থাকবে না, তখন কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্স দেওয়া থাকবে। তো চেঞ্জিং সেন্টেন্সগুলো করার জন্য কিন্তু আমাদের অবশ্যই খুব দ্রুত সেন্টেন্সগুলো ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কোন সেন্টেন্স। এবং আমাদের সর্বশেষ প্রকারভেদের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাই সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে আমরা দেখি যে কম্পাউন্ড সেন্টেন্স এমন এক ধরনের সেন্টেন্স যেখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আসলে কি? আমরা যদি নিচের হলুদ মার্ক করা অংশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে এখানে কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং সেগুলো হলো অ্যান্ড, বাট, ইয়েট, অর, নর, নট অনলি, ডট ডট বাট অলসো, অলসো, ইদার, নেইদার, সো, দেয়ারফর ইত্যাদি। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ অথবা তিনটা প্রিন্সিপাল ক্লজ অথবা চারটা প্রিন্সিপাল ক্লজ যখন এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা যদি এক্সাম্পলের দিকে যাই তাহলে আমরা দেখি এখানে এক্সাম্পল দেওয়া আছে ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। এখানে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো
এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ এবং পরের এই বাক্যের পরের ক্লজটি কিন্তু শাইন ইন লাইফ। এখানে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করবে, সফল হবে। তাহলে এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু কি দ্বারা যুক্ত আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, যার কারণে কিন্তু আমরা এটাকে কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। পরের বাক্যটির দিকে লক্ষ্য করলে আমরা দেখি হি ইজ ইল অ্যান্ড হি কুড নট গো টু কলেজ। এখানে আমরা দেখি যে আমাদের আগে খুঁজবো যে আমাদের কনজাংশন কোনটা আছে। এখানে দেখি আমাদের অ্যান্ড কনজাংশন আছে, অ্যান্ড। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ ইল, সে অসুস্থ, এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবং পরবর্তীতে হি কুড নট গো টু কলেজ, এটাও কিন্তু আমাদের, এই অংশটুকু কিন্তু আমাদের সে স্কুলে যেতে পারেনি, সে কলেজে যেতে পারেনি, এটাও কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দুইটা প্রিন্সিপাল ক্লজ আমাদের কি দ্বারা যুক্ত রয়েছে, আমাদের এই যে অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, যার কারণে আমাদের এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। আমরা 3 নম্বর বাক্যের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখি ওয়ার্ক হার্ড অর ইউ উইল ডু নট সাকসিড। এখানে এই যে ইউ ওয়ার্ক হার্ড, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাই এখানে ইউটা লুকিয়ে আছে। তাহলে দেখি ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। এখানে কিন্তু এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু অর ব্যবহৃত হয়েছে, যার কারণে কিন্তু আমাদের এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। পরবর্তী ক্লজের দিকে যদি লক্ষ্য করি, এটা কিন্তু আমাদের ইউ উইল ডু নট সাকসিড, তুমি সফল হবে না, এটাও কিন্তু একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও প্রিন্সিপাল ক্লজ এবং পরেরটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজকে অর দ্বারা যুক্ত করতেছে। তাহলে এর মানে আমাদের এই বাক্যটি কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন একটা বিষয় লক্ষণীয় যে আমাদের প্রচলিত অনেক গ্রামার বই আছে যেগুলোতে খুব সুন্দর করে আমাদের ডেফিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন সেটা পড়তে যাই আমাদের বাচ্চারা কিন্তু এবং আমরা নিজেরাও, যেহেতু এটা একটা অ্যাডভান্স কোর্স এবং এটা কিন্তু পড়তে যেয়ে কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে আসলে আমরা কি করব। কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু খুবই সুন্দর এবং সাবলীলভাবে খুবই গুছিয়ে কিছু কনজাংশন উল্লেখ করে দিয়েছি, যে সেগুলো বুঝলেই কিন্তু, সেগুলো মেমোরাইজ করলেই বোঝা যাবে যে কোনটা কোন ধরনের সেন্টেন্স। আমি আশা করি আপনারা খুব সুন্দর করে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি এর পরের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, এর যে চেঞ্জিং রুলসগুলো আছে সেগুলো নিয়ে। আমি চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত করে এই টপিকটাকে আলোচনা করার জন্য এবং খুবই সাবলীলভাবে উপস্থাপন করার জন্য, যেন এই টপিকগুলো কারো বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।